আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা পুলিশ বাহিনীতে চাকরিরত অবস্থায় আছেন, অনলাইনে কিভাবে আপনারা 2025-26 সালে রিটার্ন সাবমিট করবেন, আজকের ভিডিওটি সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার নিজের রিটার্ন নিজেই অনলাইনে সাবমিট করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আমি বরাবরের মতো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে এই কাজটি করতে পারবেন। তো এখানে এসে যে সার্চ বার আছে, সার্চ বারে আমি লিখব ই রিটার্ন। তো এই যে ই রিটার্নটা লিখে দিলাম। লিখে দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে আমরা ই রিটার্নের ওয়েবসাইট এখানে আসলাম। এখানে আসার পরে আমি ই রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে 6টা অপশন আছে, এখান থেকে আমরা ই রিটার্ন এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বলছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। আপনার ই রিটার্ন সিস্টেমে কি রেজিস্ট্রেশন করা আছে? যদি করা থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড, আর যদি করা না থাকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, এটাতে ক্লিক করবেন। আপনাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই, আপনারা কিভাবে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে এখানে আই বাটন আছে, এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আচ্ছা, তো আমার ক্লায়েন্টের আছে, এই জন্য আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। আপনি আপনার 12 ডিজিটের টিন নাম্বার এখানে দিবেন, আর পাসওয়ার্ড এখানে দিবেন, আর এখানে যে ক্যাপসা আছে সেই ক্যাপসাটা বসিয়ে দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। আচ্ছা, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে এখানে আই বাটন আছে, এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। তো এখন এখানে আমি আমার ক্লায়েন্টের 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি এই যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা এখানে লিখে দিব। ক্যাপসা বুঝতে সমস্যা হলে আপনারা রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, করে আপনার বুঝতে যেটা সুবিধা এই ক্যাপসাটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এই ক্যাপসাটা দিয়ে দিই। তো আমি ক্যাপসাটি দিয়ে দিলাম। এখন আমি সাইন ইন এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ই রিটার্ন, ওয়েলকাম টু ই রিটার্ন, এখানে আপনার ছবিটা শো করবে, আর এখানে আপনার নাম শো করবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 থাকবে। যারা এখনও 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন সাবমিট করেননি, আপনারা এখানে ক্লিক করে 2024-25-এর রিটার্ন সাবমিট করতে পারবেন। আচ্ছা, তো আমার ক্লায়েন্টের তো 2025-26 এটাই থাকবে। এখন আমি এই যে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে রিটার্ন স্কিম সেলফ অটোমেটিক থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2025-26, আর ইনকাম ইয়ার দেখেন 1/7/2024 থেকে 30/6/2025। তারপরে রেসিডেন্স স্ট্যাটাস, আপনি যদি এ দেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে রেসিডেন্ট দিবেন, আর আপনি যদি এ দেশের বাসিন্দা না হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্ট এটা দিয়ে দিবেন। তারপরে দেখেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, অর্থাৎ ট্যাক্স ফ্রি কোনো ইনকাম আছে কিনা। তো যেহেতু আমার ক্লায়েন্টের ইনকাম সোর্স 3টা আছে, তাহলে অবশ্যই ট্যাক্স ফ্রি কোনো ইনকাম নেই, এই জন্য আমরা নো দিব। তারপরে দেখেন হেডস অফ ইনকাম, এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার ইয়েস দিবেন, কারণ আপনার যে বেতন এবং উৎসব ভাতা আছে এগুলি কিন্তু ট্যাক্সেবল ইনকাম, এই জন্য এটা ইয়েস দিবেন। তারপরে এখানে 7টা ইনকাম সোর্স থেকে আমার ক্লায়েন্টের 3টা ইনকাম সোর্স। একটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তার মানে উনি যে চাকরি করেন, চাকরি থেকে আয়। তারপর আছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, ওনার কৃষি জমি আছে, কৃষি জমি থেকে আয়। তারপরে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, তো আমার ক্লায়েন্টের এফডিআর আছে ব্যাংকের মধ্যে, এবং সেই এফডিআর থেকে ইনকাম আসে, এই জন্য আমরা এটাও সিলেক্ট করে দিলাম। বাকি রইল আরো 4টা। যদি আপনাদের ইনকাম ফ্রম রেন্ট, বাড়ি ভাড়া থেকে আয় থাকে, এটা দিবেন। ইনকাম ফ্রম বিজনেস, ব্যবসা থেকে আয় থাকে, এটা দিবেন। ক্যাপিটাল গেইনস, মূলধনী ব্যবসা যদি থাকে আপনারা এটা দিয়ে দিবেন। ইনকাম ফ্রম আদার সোর্সেস, যদি অন্যান্য উৎস থেকে আয় এসে থাকে তাহলে এটা দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের এগুলি নেই। এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস, এখন নিচে আসছে আরো 4টা, এগুলি থেকে যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। তো বেশিরভাগ মানুষেরই নিচের এগুলি থাকে না, এই জন্য এটা দেয় না। আবার যারা বড় বড় ব্যবসায়ী তাদের কিন্তু এটা থাকে, তারা দিয়ে থাকে। যেমন অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, আপনি কি কোনো ফার্মের অংশীদার আছেন, থাকলে দিবেন। অ্যাজ এ মেম্বার অফ এ এওপি, যদি আপনি এওপির মেম্বার হয়ে থাকেন, সদস্য হয়ে থাকেন, তাহলে এটা দিবেন। ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহির থেকে যদি কোনো আয় এসে থাকে তাহলে এটা দিবেন। ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, বলছে যদি আপনি স্বামী বা স্ত্রী অথবা নাবালক সন্তানদের দ্বারা কোনো ইনকাম করে থাকেন তাহলে এটা দিবেন। আর ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, স্বেচ্ছাসেবীর কোনো ইনকাম এসে থাকলে আপনি এটা দিবেন। তো আমার ক্লায়েন্টের এগুলি নেই, তাই আমি এটা দিলাম না। এই অবস্থায় আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব।
আচ্ছা, এখানে ক্লিক করার পর বলছে এডিশনাল ইনফরমেশন, এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার প্রধান ইনকামের সোর্স কোন জায়গায়, এখানে ক্লিক করে এটা দেখায় দিবেন। আপনার ইনকাম সোর্স যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হয়ে থাকে এটা দিবেন, যদি ঢাকা সাউথ সিটি হয়ে থাকে এটা দিবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, আদার সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, আর যদি কোনো সিটি কর্পোরেশনের ভিতরে না হয়ে থাকেন তাহলে এনি আদার এরিয়া দিবেন। তো আমার ক্লায়েন্টের এটা হলো এনি আদার এরিয়া, এটাই দিলাম। তারপরে দেখেন ওয়ার ওয়ান্টেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার, যোদ্ধাহত গ্যাজেটেড মুক্তিযোদ্ধা হলে আপনি এটা সিলেক্ট করবেন। পারসন উইথ ডিসেবিলিটি, আপনি যদি অক্ষম ব্যক্তি অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এটা দিবেন। ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগাল গার্জিয়ান অফ এ পারসন উইথ ডিসেবিলিটি, যদি কোনো প্রতিবন্ধীর ইনকামটা কোনো বৈধ অভিভাবক নিয়ে থাকেন তাহলে এটা দিবেন। তো আমার ক্লায়েন্টের এগুলি নাই, আমার এটা দিয়ে দিলাম। ট্যাক্স রিবেট, তো ওনার যেহেতু ইনকাম সোর্স 3টা আছে অবশ্যই ট্যাক্স রিবেট থাকবে, অর্থাৎ কর অব্যাহতি। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, মানে আপনি যে বিনিয়োগ করেছেন মানে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের উপরে কি রিবেট পেতে চান? তো আপনার যদি একাধিক ইনকাম সোর্স থাকে তাহলে অবশ্যই ইয়েস দিবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার ইনকাম যদি 3,50,000-এর উপরে চলে যায় তাহলে অবশ্যই ইয়েস দিবেন, এতে লাভ আছে আপনার। তারপর দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, যদি আপনার সকল সম্পদের সমষ্টি 50 লক্ষ টাকার উপরে থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনার সকল সম্পদের সমষ্টি 50 লক্ষ টাকার নিচে থাকে তাহলে নো দিবেন। আমার ক্লায়েন্টের সকল সম্পদের সমষ্টি 50 লক্ষ টাকার উপরে, তাই আমি ইয়েস দিলাম। ওন মোটর কার, যদি আপনাদের 1500 সিসি থেকে এর উপরে মোটর কার থাকে বা জিপ থাকে বা বাস থাকে আপনারা ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। ওন অফশোর প্রপার্টি, বিদেশে যদি আপনার প্রপার্টি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, যদি কোনো সিটি কর্পোরেশনে আপনার হাউস প্রপার্টি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো আমার ক্লায়েন্টের নাই, আমি এগুলি দিয়ে রেখেছি আগেই যেন ভিডিওটা বেশি বড় না হয় এই জন্য। তো এই অবস্থায় আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখেন এখন আমরা ইনকামে আসি। এতক্ষণ যে আমি বুঝিয়ে আসলাম এটা ছিল অ্যাসেসমেন্ট, এখন আমরা ইনকামে। তো এরপরে আমরা রিবেটে, এক্সপেন্ডিচারে, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসে, ট্যাক্স অ্যান্ড পেমেন্টে, তারপরে রিটার্ন ভিউতে যাব। তো এদিকে দেখেন ইনকাম ডিটেলস, আমরা ইনকাম সোর্স 3টা দেখেছিলাম, একটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, একটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, আরেকটা হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার। এই জন্য এখানে 3টা শো করছে। যদি কারো ইনকাম সোর্স 7টা থাকে তাহলে কিন্তু এখানে 7টাই শো করবে, ঠিক আছে। তো প্রথমেই আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে আসি। এখানে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, তো এমপ্লয়মেন্ট টাইপটা আপনি কি সরকারি নাকি বেসরকারি না আধা সরকারি না প্রাইভেট এর দেখাই দিবেন। তো এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, যারা সরকারি চাকরি করেন এবং আইবাস থেকে বেতন পেয়ে থাকেন এটা দিবেন। গভর্নমেন্ট পে স্কেল, সরকারি বেতন পান বাট পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস, কিন্তু আইবাস প্লাস প্লাস থেকে যারা বেতন পান না কিন্তু সরকারি চাকরিজীবী আপনারা এটা দিবেন। তারপর প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন অথবা যারা এমপিওভুক্ত স্কুলে চাকরি করেন আপনারা কিন্তু এইটা সিলেক্ট করবেন। ওকে, তারপরে দেখেন স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, যারা এইটা থেকে ইনকাম করেন তারা এটা দিবেন। তো আমার ক্লায়েন্ট এটা, আমি এটা দিয়ে দিলাম। তারপর নেম অফ দ্য অফিস, আপনি যে অফিসে চাকরি করেন এটা দিয়ে দিবেন, আমি আমার ক্লায়েন্টেরটা দিয়ে দিলাম। তারপর ডেজিগনেশন, আপনার পদবি যেটা এটা দিয়ে দিবেন, তো আমি এটা দিয়ে দিলাম। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, দেখেন পার্টিকুলার্স। পার্টিকুলার্স বলতে আপনার বেসিক পে, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার, তারপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এগুলি এখানে থাকে। আর এখানে যেগুলি ডিলেট আইকন দেখতেছেন এগুলি সব আমি এখান থেকে নিয়ে আসছি। তো আমার ক্লায়েন্টে একটা বেতন বিবরণী পাঠাইছে, আমরা একটু বেতন বিবরণীটা দেখি। তো এই সেই বেতন বিবরণী একটু দেখেন। অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট এটা হলো 2024-25, আর অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2025-26। আর যে বেতনগুলি এখানে আছে 1/7/2024 থেকে 30/6/2025 এটা আছে। তো ওনার পার্টিকুলার হলো বেসিক পে এত টাকা, এটার 12 দিয়ে গুণ করেছি। তারপর হাউস রেন্ট অ্যালাউন্স এত টাকা, এটাকে 12 দিয়ে গুণ। মেডিকেল অ্যালাউন্স 1500, এটাকে 12 দিয়ে গুণ। বাংলা নিউ ইয়ার এত বছরে একবার পায় এই জন্য এটা দিলে 1 দিয়ে গুণ। ফেস্টিভ্যাল অ্যালাউন্স এত টাকা 2বার পায় এই জন্য 2 দিয়ে গুণ। জিপিএফ ইন্টারেস্ট এটা পায়, এটা ওনার জিপিএফ স্লিপ থেকে এখানে লিখেছি বছরে একবার, এটা দিলাম। তারপর ডিয়ারনেস অ্যালাউন্স অর স্পেশাল বেনিফিট, ওনার যে বেতন স্কেল এই স্কেলে 5% এটা আসে, এটা দিয়ে দিলাম। এটা 12 মাস পায়, যে 12 দিয়ে গুণ করে দিলাম। হ্যাজার্ডাস জব অ্যালাউন্স এত টাকা, অর্থাৎ ঝুঁকি ভাতা, যারা পুলিশে চাকরি করেন আপনারা ঝুঁকি ভাতা পেয়ে থাকেন এই জন্য এটা দিলাম। এটা 12 মাস পায় এই জন্য এটা দিলাম। হিল অ্যালাউন্স 1022 টাকা, এটা 12 মাসে এত টাকা পায়। মোবাইল সেলফোন অ্যালাউন্স 900 টাকা প্রতি মাসে পায়, 12 মাস এত টাকা দিয়ে দিলাম। ওয়াশিং অ্যালাউন্স আছে এটা 12 মাস দিয়ে দিলাম। টিএডিএ
উনি এত টাকা পায়, এটা 12 মাস, এটা দিয়ে দিলাম। তারপরে ওনার টোটাল বেতন হলো এটা। তো এখান থেকে ওনার জিপি ফান্ডে কাটছে 5,600 টাকা, ওয়েলফেয়ার ফান্ডে 1800 টাকা, এমপ্লয়মেন্ট গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ডে 1200 টাকা, রেভিনিউ স্ট্যাম্পে হলো 140 টাকা। কারণ আমার ক্লায়েন্ট হিন্দু ধর্মের, এই জন্য 140 টাকা, আর যারা ইসলাম ধর্মের তাদের কিন্তু 150 টাকা কাটে। তো টোটাল ডিডাকশন হলো 8,740 টাকা। তো উনি কিন্তু বেতন ভাতা সব মিলে এটা পান। এই টাকাটা কিন্তু উনি পান না, ওইটা থেকে এই টাকা মাইনাস করার পরে যে টাকাটা থাকে এই টাকাটাই উনি পেয়ে থাকেন। ঠিক আছে? তো এই বেতন বিবরণীটা পেলে রিটার্নটা ফিল আপ করতে খুব সহজ হয়। তাই আপনারা যারা বেতন বিবরণী নাই, একটা বেতন বিবরণী তৈরি করবেন। তো কিভাবে আপনি বেতন বিবরণী তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করেও আপনারা ভিডিওটা দেখে বেতন বিবরণী তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আবার রিটার্নে যাই। তো চলে আসলাম আমরা রিটার্নে আসার পরে আমি এগুলি সব ওই বেতন বিবরণী থেকে তুলে দিয়েছি। ঠিক আছে? আপনার যদি আরও থাকে এই যে অ্যাড মোরে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমার ক্লায়েন্টের নাই, আমি সেভ ড্রাফট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এই যে এমপ্লয়মেন্ট সামারি এটাতে ক্লিক করব। করার পরে স্ক্রল করে নিচের দিকে যাই। ওনার টোটাল কিন্তু হলো 5,49,968 টাকা। এর মধ্যে থেকে ট্যাক্স এক্সেম্পটেড অ্যামাউন্ট হলো 2,29,788 টাকা, আর ট্যাক্সেবল ইনকাম হলো 3,20,180 টাকা। তো ওনার স্যালারি থেকে যে ট্যাক্সেবল ইনকামটা আছে এটার মধ্যে কোনো ট্যাক্স ওনার আসে না, কারণ এখানে 3,50,000-এর নিচে আসছে, তাই ওনার কোনো ট্যাক্স আসবে না। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সেকেন্ড যে অপশন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এটা অটোমেটিক চলে আসছে। তো ওনার একটা এফডিআর আছে, এই জন্য ফিনান্সিয়াল অ্যাসেটস টাইপটা আমরা এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করি এখান থেকে। যেহেতু ওনার এফডিআর, এই জন্য আমি এটা দিয়ে দিব। যাদের এফডিআর বা ডিপিএস আছে আপনারা এটা দিবেন। যাদের ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার এটা দিবেন। যারা ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার আপনারা এটা দিবেন। ঠিক আছে? তো আর ডিপিএস বা এফডিআর হলে আপনারা এটা দিবেন। তো আমার ক্লায়েন্টের এটা দেওয়া আছে। তারপরে অ্যাকাউন্ট টাইপটা এখানে ক্লিক করে দেখেন ডিপিএস নাকি এফডিআর না সেভিং এসএনডি আদার্স। তো আমার এটা এফডিআর, এটা দিয়ে দিলাম। তারপরে ব্রাঞ্চ নেম হলো কর্পোরেট ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। গ্রস প্রফিট ইন্টারেস্ট কত, আমাকে উনি যে কপি দিয়েছেন সেই কপি থেকে আমি এটা তুলে দিয়েছি। তারপরে দেখেন রিলেটেড ফিস অবলিক চার্জ, উনি বলছে কোনো কাটে না, এই জন্য 0 দিলাম। টিডিএসটা হলো 2,242 টাকা, এটা কিন্তু ক্লেম করতে হবে। তারপরে ইয়ার ইন ব্যালেন্স, বছর শেষে মোট ব্যালেন্স আমার ক্লায়েন্টের এই টাকাটা। তো এখানে কিন্তু নেট ইনকাম হলো 22,418 টাকা এটা, আর টিডিএস কাটছে 2,242 টাকা। এই অবস্থায় আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার ইনকাম সোর্স তৃতীয় ইনকাম ফ্রম এগ্রিকালচার এটা শো করবে। তো আপনি এখানে ক্লিক করে যদি আপনার জমিতে কাল্টিভেশন করেন, কৃষিকাজ করেন, এটা দিবেন। যদি জমিতে ফার্ম করে থাকেন এটা দিবেন। প্রোডাকশন অফ এ টি ও রাবার যদি হয়ে থাকে এটা দিবেন। আদার এগ্রিকালচারাল ইনকাম হলে এটা দিবেন। স্পেশাল এগ্রিকালচারাল ইনকাম হলে এটা দিবেন। তো আমার যে ক্লায়েন্ট উনি ধান রোপণ করেন, এই জন্য কাল্টিভেশনটা দিলাম। টোটাল কাল্টিভেশন এরিয়া হলো 30, এখানে এককটা দিয়ে দেবেন ডেসিমাল। আপনার যদি একর হয় তাহলে একর দিবেন। আমার ক্লায়েন্টের হলো ডেসিমাল, আমি ডেসিমাল দিলাম। পার্টিকুলার অফ প্রোডাক্টস, উনি ওই জমিতে কি করেন, রাইস করেন, ধান করেন, এই জন্য ধান সিলেক্ট করলাম। তারপরে দেখেন মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস, আপনার যে ধান কত টাকার হয়, কত টাকার বিক্রি করেন, কত খরচ করেন, এই ধরনের যদি অনেকেই রেজিস্ট্রি বই আকারে লিখে রাখে, তো যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপর দেখেন ইনকাম ফ্রম সামারি সেলস প্রসিড, মানে ধান কত বিক্রি করে, উনি 12,000 টাকার ধান বিক্রি করে। কস্ট অফ প্রোডাকশন, এর মধ্যে 5,000 টাকা ওনার খরচ হয়ে যায়। আদার এলাবল ডিডাকশন নাই। নেট ইনকাম হলো 7,000, অর্থাৎ 12,000 থেকে 5,000 বাদ দিলে ওনার ইনকাম এখানে 7,000 টাকা। এই অবস্থায় আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন রিবেটে আসি। তো রিবেটে ওনার ওই যে এফডিআর ছিল সেই এফডিআরটা দেখাই দিলাম। তারপরে ওনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 7,20,176 টাকা। তো তার মধ্যে থেকে অ্যালাউবেল অ্যামাউন্ট হলো 5 লক্ষ টাকা। আপনার 5 লক্ষের উপরে যত টাকাই হোক, আপনার অ্যালাউবেল অ্যামাউন্ট 5 লক্ষ, অর্থাৎ 5 লক্ষ টাকার উপরেই আপনাকে রিবেট দিবে, এর বেশি রিবেট আপনাকে দেবে না। ঠিক আছে? এখন দেখেন উনি জিপি ফান্ড জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার কন্ট্রিবিউশন হলো 56,000 টাকা। তারপরে অ্যাপ্রুভ বেনিভোলেন্ট ফান্ড কল্যাণ তহবিলে 1,800 টাকা কাটে। তারপরে গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যামাউন্ট, অর্থাৎ যৌথ বিমার মধ্যে 1,200 টাকা কাটেন। তো উনি টোটাল ইনভেস্টমেন্ট দেখেছেন 7,79,176 টাকা, আর 5,59,000 টাকার মধ্যে ওনাকে রিবেট দিবে 15%। আচ্ছা, এই অবস্থায় আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখন এক্সপেন্ডিচার ওনার ব্যয়ের মধ্যে আমরা আছি। তো যেহেতু ওনার ট্যাক্স কাটে
কাটে, এই যে ট্যাক্সটা কাটে যে এটা আমি দেখাই দিচ্ছি এখানে। এই জন্য আমি এটা ভেঙে ভেঙে ওনার খরচটা দিলাম। IT 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট, ইয়েস দিবেন, দিয়ে যাদের ট্যাক্স কাটে বা ব্যাংক লোন আছে আপনারা এটা ভেঙে ভেঙে দেখিয়ে দিবেন। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। করার পরে আমি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস আসি। অ্যাসেট হলো আপনার সম্পদ আর লায়াবিলিটিস হলো আপনার দায়। দায় যেমন ব্যাংক থেকে যদি লোন এনে থাকেন, কারো কাছ থেকে যদি ঋণ এনে থাকেন, কোনো সংস্থা থেকে যদি লোন তুলে থাকেন, এগুলি হলো লায়াবিলিটিস। আর অ্যাসেট হলো আপনার সম্পদ। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যারা গত বছর অনলাইনে রিটার্ন সাবমিট করেছেন, আপনারা যদি ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করেন তাহলে এগুলি কিন্তু অটোমেটিক গতবার এগুলি চলে আসবে। আর যারা অফলাইনে দিয়েছেন ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করলে কিন্তু এগুলি আসবে না। তো আমার ক্লায়েন্ট গত বছর উনি অফলাইনে দিয়েছিল, তাই আমি ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করলাম না, এগুলি আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখন দেখেন নন এগ্রিকালচার প্রপার্টি হলো ডেসক্রিপশন অফ লোকেশন, ওনার জমিটা কোথায় আছে এটা দেখাই দিছি। তারপর টাইপ অফ অ্যাকুইশন, এটা ইনহেরিটেন্স 3570 এটা পাইছে। এরিয়া অফ দ্য প্রপার্টি 3 ডেসিমাল জায়গা পাইছে, ইউনিটটা আমি এখানে ডেসিমাল দিয়ে দিলাম। ভ্যালু অফ দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার ওনার জানা নেই, কিন্তু ভ্যালু এট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার বর্তমান যে মূল্যটা এত টাকা আছে, এই 3 ডেসিমাল জায়গার মূল্য 12,50,000 টাকা, এটা দেখাই দিচ্ছে। দেখেন ইনহেরিটেন্স তারপরে কিন্তু দেখাই দিচ্ছে। অবশ্যই ইনহেরিটেন্স অথবা গিফট পেয়ে থাকলে এর মূল্য কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপরে দেখেন এগ্রিকালচার প্রপার্টি ওনার আছে, এই মৌজাটা লিখে দিলাম। এটাও ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, 30 শতক জায়গায় পেয়েছেন ডেসিমাল এককে, এবং এটার বর্তমান ভ্যালুটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ফিনান্সিয়াল অ্যাসেটে দেখেন ওনার ফিক্সড ডিপোজিট ছিল, যে পার্টিকুলার হলো ফিক্সড ডিপোজিট। নেম অফ দ্য ব্যাংক এখানে ক্লিক করে ব্যাংকের নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। ওনার ব্যালেন্স অ্যামাউন্ট অর্থাৎ FDR এর বছর শেষে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিলাম। তারপর যদি আপনার ডিপিএস থাকে দিবেন, না থাকলে না দিবেন। লোনস গিভেন্স টু আদার, যদি আপনি কাউকে লোন দিয়ে থাকেন এটা ক্লিক করে দিয়ে অ্যামাউন্টটা লিখে দিবেন। তারপরে প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার ফান্ড, তো ওনার যে জিপি ফান্ডে টাকাটা কাটছে এই টাকাটা ক্লোজিং ব্যালেন্স। হ্যাঁ, তো এটা কিভাবে পাবেন, তো আপনি মোবাইল দিয়ে কিভাবে জিপিএফ স্লিপ ডাউনলোড দিবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি আপনার মোবাইল দিয়ে জিপিএফ স্লিপ ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন মোটর কার, ওনার একটা মোটরসাইকেল আছে এটা দেখাই দিলাম। টাইপ অফ পার্টিকুলার মোটরসাইকেল, তারপরে দেখেন টাইপ অফ অ্যাকুইশন, এটা উনি কিনেছেন ইঞ্জিন ক্যাপাসিটি 150, ইউনিট হলো সিসি, উনি কিনেছেন 2,50,000 টাকা দিয়ে। তারপরে গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমস, প্রথমে গোল্ড দেখাচ্ছি, এটা কিনছে। তারপরে 2 ভরি, এটার মূল্যটা দিয়ে দিলাম। তারপরে গোল্ড, এটা গিফট পাইছে 3 ভরি, এটাও দেখাই দিলাম মূল্য। তারপরে দেখেন এখানে ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড আদার ইলেকট্রনিক্স আইটেমস, ওনার ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমসগুলি এখানে দিয়ে মূল্যগুলি দিয়ে দিলাম। তারপরে এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, ওনার ব্যাংকে টাকা আছে এই জন্য এখানে ক্লিক করি। তারপরে এই যে ব্যাংকে ক্লিক করে আমি ব্যাংকটা দেখাই দিলাম, ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম এবং ব্যালেন্সটা দিয়ে দিলাম। তারপরে ক্যাশ ইন হ্যান্ড, ওনার হাতে যে টাকাটা সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আপাতত নেই। তারপর এখানে দেখেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস, ওনার জীবনযাত্রার ব্যয় 1,92,242 টাকা। তারপর লস ডিডাকশন আদার এক্সপেন্সেস, এখানে রেভিনিউ স্ট্যাম্প 140 টাকা দেখাই দিলাম। ডিডাকশন অফ জিপিএফ 56,000 টাকা কাটে, এটা দেখাই দিলাম। ওয়েলফেয়ার ফান্ড এটা কাটে, আর প্রিমিয়াম এমপ্লয়মেন্ট গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফান্ডে এই টাকাটা কাটে। এটা কিন্তু ওনার বেতন থেকে কমে যায়, তাহলে এটা আপনারা এখানে লিখবেন, আমি লিখে দিলাম। তারপরে দেখেন গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, যদি কাউকে গিফট দিয়ে থাকেন এখানে ক্লিক করে লিখে দিবেন। ডোনেশন করে থাকলে এটা সিলেক্ট করে দিয়ে দিবেন যে গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন। হ্যাঁ, তো নেম অফ রিসিভার, যাকে দিয়েছেন তার নাম লিখবেন। নেম অফ দ্য রিসিভার, অনেক সময় পিতা সন্তানকে দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। টিন অফ দ্য রিসিভার, যাকে দিয়েছেন তার টিন নাম্বার দিবেন। অ্যামাউন্টটা কত টাকার পরিমাণ দিয়েছেন এটা দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের এটা নাই, এটা বাদ দিলাম। তারপরে দেখেন সোর্স অফ ফান্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইনকাম শোন ইন দ্য রিটার্ন, ওনার সকল ইনকামের সমষ্টিটা এখানে, আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্সেস হলো এই টাকা। তো এখানে অটোমেটিক ইনকাম থেকে জেনারেট হয়ে এখানে আসবে। তারপর দেখেন আদার রিসিভ, এই যে উনি ইনহেরিটেন্স দেখেছিলেন পিতার সম্পদ, এই যে ল্যান্ড ভ্যালু, প্রথম সম্পদটা ছিল 12,50,000 টাকা। দ্বিতীয় সম্পদ ল্যান্ড ভ্যালু ফ্রম ফাদার প্রপার্টিস, এটা ছিল 10 লক্ষ। আর গোল্ড ভ্যালু, যে স্বর্ণটা উনি গিফট দেখাচ্ছিলেন, এটা ফ্রম দ্য ইন লস হাউস, অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে পাইছে, যে স্বর্ণটার বর্তমান মূল্য হলো 3 লক্ষ টাকা। এটা আমি দেখাই দিচ্ছি। আর এখানে নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, গত বছর উনি যে অফলাইনে দিয়েছেন সেখানে অ্যাকনোলেজমেন্ট কপির পেছনের সাইডে 21,53,382 টাকা ছিল। এটা দেওয়ার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, গিয়ে দেখি আমাদের ডিফারেন্সটা হলো
জিরো। এখানে একটা জিনিস দেখেন যে গত বছর ওনার নেটওয়েল ছিল 21,53,382 টাকা, এবার হয়েছে 50,31,386 টাকা। কেন? কারণ হলো গত বছর উনি যে অফলাইনে দিয়েছিলেন সেক্ষেত্রে উনি সম্পদের মূল্য পিতার থেকে যে পাইছেন এটার মূল্য ধরে নাই, গোল্ডের মূল্য ছিল অজানা, এই জন্য ওনার সম্পদ ছিল কম। তো এই বছর আমরা মূল্য ধরে দিয়েছি, এই জন্য সম্পদ এখানে বেশি হয়েছে। এর জন্য কোনো প্রবলেম নেই, কারণ আমরা কিন্তু এখানে আবার মাইনাস করে দিয়েছি এগুলি। হ্যাঁ, এগুলি থেকে আবার মাইনাস হয়েছে। তো হওয়ার পরে এই বছর কিন্তু ওনার নেটওয়েলথ হলো 50,31,386, অর্থাৎ এই টাকা হলো ওনার নেটওয়েলথ। এই নেটওয়েলথটা আগামীতে এখানে চলে যাবে এবং আগামীতে ওই যে অটোফিলে ক্লিক করলে অটোমেটিকই এটা এখানে চলে আসবে। তারপর গতবারের নেটওয়েলথ ছিল এটা, এবার গতবার থেকে বৃদ্ধি পেয়েছে 28,78,004 টাকা। ঠিক আছে। আদার ফাউন্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, এটা অটোমেটিক জেনারেট হয়ে এখানে আসছে। টোটাল ফান্ড আউটফ্লো হলো এটা, তাহলে এটার সাথে এটা যোগ হয়ে এখানে আসছে। এবং সোর্স অফ ফান্ড, এই ফান্ডটা কিন্তু আমরা দেখাই দিছি। এই ফান্ডের টাকাটাও কিন্তু আমরা কি বিভিন্ন সোর্সে দেখাই দিচ্ছি। ঠিক আছে। দেখাই দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা এবং এটার ডিফারেন্সটা হলো জিরো। এখানে যে ক্যালকুলেটটা হয়েছে এখানে কিন্তু আমার বা আপনার হাতে লেখার কোনো অপশন এখানে নাই। আপনি যে যে সম্পদ এখানে ইনপুট দিবেন সেটাই ক্যালকুলেট হয়ে সব শেষে এই সামারিতে অটোমেটিক চলে আসে। অনেকেই বলেন যে এটা কি আপনি কিভাবে দিলেন? আসলে এটা আমি দিই নাই, আপনি যে যে সম্পদ ইনপুট দিচ্ছেন সেখান থেকে ক্যালকুলেট হয়ে এটা আসছে। এখন নিচে যে অনেক সময় মাইনাস ফিগার বা প্লাস ফিগার আসে, অনেকেই বলেন যে এই হিসাবটা মিলাই দেন। এটা মিলাইতে গেলে আপনার এক্সপেন্ডিচার, আপনার সকল ইনকাম, সকল এক্সপেন্ডিচার এগুলি হিসাব করে এসে মিলাইতে হবে এখানে। তবে এটা মনে রাখবেন, এখানে মাইনাস আসলে বুঝবেন যে আপনি যে সম্পদ দেখাইছেন এই সম্পদের উৎস কোথা থেকে এটা দেখান নাই। যত টাকার দেখান নাই তত টাকা মাইনাস দেখাবে, তখন সেই উৎসটা আপনি এখানে দেখাই দিবেন। যেমন আমি যদি এই যে দেখেন এটা এই 3 লাখ টাকা যদি আমি না দেখাই, আমি জিরো দিলাম, তখন কিন্তু বলছে এই যে দেখেন মাইনাস 3 লাখ টাকা আসছে। তার মানে এই 3 লক্ষ টাকার উৎস আমি দেখাই নাই। হ্যাঁ, তো এটা দেখাতে হলে আমি আদার রিসিপ্টে দিয়ে দিব এবং এখানে লিখে দিব যে এই রেফারেন্সটা কোন রেফারেন্সে এই টাকাটা আসছে, লিখে দিলাম। এটা রিটার্ন কপি যখন আপনারা ডাউনলোড দিবেন তখন কিন্তু আদার রিসিপ্ট এগুলি ভেঙে ভেঙে পাবেন না আপনারা শুধু আদার রিসিপ্টে গিয়ে এই যোগফলটা পাবেন, এগুলি ভেঙে ভেঙে আপনারা পাবেন না। তো না পাইলেও কোনো সমস্যা নাই, এনবিআর যদি দেখতে চাই অনলাইনে তারা যদি দেখে এইভাবে দেখবে। আচ্ছা, তো এখন যেহেতু সবকিছু ক্যালকুলেট করে আমার ডিফারেন্সটা জিরো আসছে, এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওনার যে ট্যাক্সেবল ইনকাম আছে কিনা দেখেন। ফাইনাল পেয়েবল, টোটাল অ্যামাউন্ট পেমেন্ট হলো 2,242 টাকা এবং পেয়েবল অর্থাৎ পে করতে হবে 2,242 টাকা। তো এই টিডিএসটা উনি দিয়ে দিয়েছেন, এই জন্য এটা ক্লেম করার জন্য আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে এই পেজে আসলাম। এই পেজে আসার পরে এখন যেহেতু আমি ওনার ট্যাক্সটা ক্লেম করবো, এই জন্য ক্লেম সোর্স ট্যাক্স এখানে যাব। এখানে গিয়ে আমাদেরটা ছিল ব্যাংক /FI ইন্টারেস্ট /প্রফিট। আমরা এই যে ব্যাংক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কোন ব্যাংকের মাধ্যমে উনি দিয়েছিল এটা আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে গিয়ে আমরা কমিউনিটি ব্যাংকটা দিয়ে দিব, এই যে এটা দিলাম। তারপরে ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দিব, তো এটা দিয়ে দিলাম। এখন আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিব, তারপর এখানে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দিয়ে দিব, তারপর এখানে টিডিএসটা দিয়ে দিব, তারপর অ্যাকাউন্ট টাইপটা এখানে দিয়ে দিব, FDR এটা দিয়ে দিব। দিয়ে আমরা সেভে ক্লিক করব। সেভ সাকসেসফুল। এখন কিন্তু ওই যে দেখেন 2,242 টাকা ওনার কেটে নিয়েছে। এখন যদি আমরা গো টু রিটার্নে যাই এবং স্ক্রল করে নিচের দিকে যাই, যাওয়ার পরে দেখা যাবে যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল 2,242 টাকা, টোটাল পেমেন্ট হয়ে গেছে 2,242 টাকা এবং পেয়েবল কি জিরো। ইহাকেই জিরো রিটার্ন বলে, অথবা অন্যভাবে বলতে পারেন জিরো ট্যাক্স রিটার্ন। তো এই অবস্থায় প্রসিড টু অনলাইন রিটার্ন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পরে ওনার যে ট্যাক্স কেটেছে এটা কিন্তু এখানে শো করবে। তো আমার ক্লায়েন্ট বলেছে এটা সাবমিট করে দিতে, আমি সাবমিট করে দিলাম। এখানে ইয়েসে ক্লিক করব। রিটার্ন সাবমিট সাকসেসফুল। এখন অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আমি দেখার জন্য এখানে ক্লিক করব। তারপর এটা এখান থেকে আমি ডাউনলোড করে নিব। সেভ, এটা আমি একটা ফোল্ডারে রেখে দিব। তারপরে ট্যাক্স রেকর্ডে গিয়ে ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখান থেকে টোটাল ইনকাম, নেটওয়েলথ, পেড ট্যাক্স এগুলি আমি দেখাই দিব। এখানে টিকমার্ক দেওয়া মাত্রই সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাব, এটাকেও আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমি সেভে ক্লিক করব। এটাকে আমি এই ফোল্ডারে রেখে দিব। তারপরে রিটার্ন কপিটা আমি ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। করে আমি এখান থেকে এক টানের নিচের দিকে চলে যাব, গিয়ে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এটা দেখে নিই কত পৃষ্ঠা আছে, 13 পৃষ্ঠা আছে। তো আমি সেভে ক্লিক করব। করার পরে ওই যে দেখেন আমি যে ওনার রেখেছি SI ওনার পদবি, এটাতে আমি এটা রেখে দিলাম। ঠিক আছে। তো আমি সবকিছু ডাউনলোড দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এখন আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওনার অ্যাকনলেজমেন্ট কপি, ট্যাক্স সার্টিফিকেট এবং রিটার্ন কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিব।
তো আমি ওনার এখানে প্রবেশ করলাম। তো এগুলি দেওয়ার জন্য এই যে নিচে দেখেন পিনের মতো আইকন, এটা এখানে ক্লিক করব, তারপর ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করার পরে আমি যেখানে ডাউনলোড করেছি এই ফোল্ডারে ঢুকবো, ঢুকে ওনার যে রিটার্ন, তারপরে ট্যাক্স সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট, এই যে এই তিনটা আমি পাঠিয়ে দিব। তো এখানে চলে আসছে, আসার পরে আমি এখানে ক্লিক করলাম। তো ওনার কাছে কিন্তু এগুলি চলে গেছে। তো এইভাবে স্বচ্ছতার সাথে আমি আমার ক্লায়েন্টদের কাজ অনলাইনে করে থাকি।